তাহলে আমরা আমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্টটা স্টার্ট করব 25 অক্টোবর। ওকে স্যার। ওকে, ইয়েস স্যার। প্রথমে আমরা বেঙ্গলটা দেখব। ইয়েস স্যার। বেঙ্গল রিজনটা দেখার পর আস্তে আস্তে আমরা ইস্টার্ন রিজনে শিফট করব। ওকে স্যার। স্যার আপনাকে বলেছিলাম না আমাদের ট্রান্সপোর্টের জন্য অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। আমার মাথায় আছে 50-60 লাখ টাকা মতো লাগবে, তাই না? ইয়েস স্যার। আমি আজই জেঠুমনির সাথে এই ব্যাপারে কথা বলবো। আমার কথা বলা হয়ে গেছে। দেখি তুই এখন তোর তো পুজোর পর জয়েন করার কথা ছিল, বসুন বসুন। হঠাৎ চলে এলি। তোর কি কাজ ছাড়া মন টিকছে না নাকি? না, আসলে ঠাকুরের গয়নার ব্যাপারে ডিসকাস করতে গেছিলাম, তাই ভাবলাম একবার যখন বেরিয়েছি অফিসে চলে আসি। এত টাকার ইনভেস্টমেন্ট এই প্রজেক্টের সাথে জড়িয়ে আছে, তাই আমার খুব টেনশন হচ্ছে। তুই টেনশন করিস না, আপনারা এখন আসুন। ওকে স্যার। দেখ না, আদি আবার ওই প্ল্যানিংটা নিয়ে মিটিংয়ে বসেছে। আদিত্যদা, নতুন প্রোডাক্টের লঞ্চের ওপরে আমাদের কোম্পানির ফিউচার ডিপেন্ড করছে। আমি তোমার লিডারশিপের ওপরে কোনো ডাউট করছি না, কিন্তু টেনশনটা ঝেড়েও ফেলতে পারছি না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড নিখিল, আসলে এত বড় রিস্ক আমরা আগে কখনো নিইনি। আমি তো সিচুয়েশনটা বুঝতে পারছি। আসলে আমরা যদি এই ভেঞ্চারটা ঠিকঠাকভাবে দাঁড় করাতে পারি, তাহলে মার্কেটে পাবলিক ইকুইটি ফান্ড ছাড়তে পারবো। অ্যাপ্রক্সিমেটলি 3000 কোটি টাকা মার্কেট থেকে তুলতে পারবো। আর তাই এত বড় রিস্ক নিচ্ছি। জানি না কি হবে, তাই লাস্ট মিনিট একবার চেক করতে চলে আসলাম। এই প্রজেক্টটায় তোর লিডারশিপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর তোর সামনে তোর চেয়ারে আমার বসে থাকাটা একদমই ভালো দেখায় না। তাই চল ওখানে বসবি তুই, চল। আদিত্যদা, ইটস কমপ্লিটলি ফাইন, ইটস টোটালি ফাইন। প্লিজ এরকম ভাবে বলো না। নিখিল, আমি জানিস তো এই চেয়ারটা আসলে তোরই। হ্যাঁ রে, আমি শুধু ওখানে বসছি, আর এই চেয়ারটাকে রেসপেক্ট করেই আমি তোর স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা সবাই মিলে এই কোম্পানিকে আরো এগিয়ে নিয়ে যাব। আমি তোমাদের উপরে ভরসা করতে পারি সেটা আমি ভালোভাবেই জানি। এনিওয়েজ, ট্রান্সপোর্টের ব্যাপারে বাবার সঙ্গে কথা বলে নিয়েছি। বাবা একজন ইনভেস্টরের সঙ্গে কথা বলতে গেছেন, ইনভেস্টরের সঙ্গে কথা বলে টাকাটা অ্যারেঞ্জ করছে। টাকার জোগাড় হয়নি নিখিল। আর হবেও না, ইনভেস্টররা সব ব্যাক আউট করে গেছে। কি বলছো বাবা? শেষ মুহূর্তে যে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ব এটা আমি ভাবিনি। ফিনান্সাররা যে এভাবে ব্যাক আউট করে যাবে আমি আন্দাজ করতে পারিনি। বাবা বাবা এবার আমরা কি করব? লাস্ট মোমেন্টে ফিনান্সাররা ব্যাক আউট করেছে, মানে আমরা টাকাটা কিভাবে জোগাড় করবো? এত টাকা তো আমাদের কোম্পানি ফান্ডেও নেই। সেই জন্যই তো আমি তোদের সঙ্গে কথা বলতে চলে এলাম, ভেবে দেখি যদি কোনোভাবে হেল্প করা যায়। কি করবে বাবা? এতগুলো টাকা আমরা কোথা থেকে জোগাড় করব? ট্রান্সপোর্টে খরচ আছে, অ্যাডভার্টাইজমেন্ট, মার্কেটিং। আমরা ভেবেছিলাম একটা বড় ফিল্ম স্টারকে দিয়ে বিজ্ঞাপনটা করাবো। বাবা এতগুলো টাকা আমরা কোথা থেকে জোগাড় করব? আমার মাথায় একটা আইডিয়া আছে নিখিল। দেখ, এই প্রজেক্টটা যাতে কোনোভাবে আটকে না যায় তার জন্য আমাদের সামনে একটাই উপায় আছে। দেখ, এখন যদি শেষ মুহূর্তে একান্তই কোনো ইনভেস্টর না পাওয়া যায়, তাহলে আমাদের হাতে যে গচ্ছিত টাকা পয়সা রয়েছে সেটা, আর তার সঙ্গে আমাদের বাড়িটা। বাড়ি? বাবা তুমি কি বলতে চাইছো? এই মুহূর্তে এটাই করতে পারি বরং।
আমাদের বাড়ি আর ফার্ম হাউসটা মর্টগেজে রেখে টাকার জোগাড় করতে পারি। এছাড়া আর কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না। কি বলছো বাবা, বাড়ি বন্ধক দিতে চাইছো তুমি? এছাড়া আর আমরা কি করতে পারি বল? আমার কাছে ফোনটা আসার পর থেকে আমি বাড়িতে স্থির হয়ে বসতে পারছিলাম না। কি করব, কোত্থেকে টাকার জোগাড় হবে, আমি কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে ছোট বৌমা এসে বললো যে নিখিল অফিসে এসেছে, আমি তাই কথা বলতে চলে এলাম। জেঠু, বাড়ি মর্টগেজ রাখবে কি বলছো? মানে তার কি দরকার? মানে আমরা তো অন্য কোনো জায়গা থেকে ইন্টারেস্টে লোন নিতে পারি বা অন্য কোনো ফিনান্সারেরও খোঁজ নিতে পারি। লাস্ট মোমেন্টে এসে এখন ফিনান্সার খোঁজা অসম্ভবাদী। আমাদের বাড়িটাই আমাদের এই যাত্রায় বাঁচিয়ে দিতে পারে। এখন এমন কাউকে খুঁজতে হবে যে বাড়িটা রেখে পুরো টাকাটা আমাদের দেবে, মানে মর্টগেজ রেখে পার্সোনালি লোন দেবে আর কি। দেখ, ব্যাংকে এগুলো মর্টগেজ রাখলে আমার মনে হয় না খুব বেশি টাকা আমরা পাবো। বাবা বাবা হুট করে এরকম ডিসিশন নিও না। ওই বাড়িটাই আমাদের মাথা গোজার একমাত্র ঠাঁই। বাড়িটাকে মর্টগেজ দিয়ে দিলে আমরা সবাই ভীষণ ইনসিকিউর হয়ে যাব। আর তাই আমি বলছি বাবা, তুমি একটু টাইম নিয়ে ভাবো যে কি করা উচিত। হাতে সময় নেই নিখিল। শোন, আমি তো তোদের থেকে বেশি দিন ব্যবসা করেছি। দেখ, এখন তোরা সবটা দেখভাল করছিস ঠিকই, কিন্তু একসময় আমিও অনেক ঝড়ঝাপটা সহ্য করেছি, সামনে নিয়েছি। সেই অভিজ্ঞতা থেকে বলছি যে এই মুহূর্তে বাড়ি বন্ধক দেওয়া ছাড়া আমাদের সামনে আর অন্য কোনো উপায় নেই। আচ্ছা বেশ, যদি বাড়ি বন্ধক দিতে হয় তাহলে পার্সোনালি এমনই একজনকে খুঁজে বের করতে হবে যাকে আমরা বিশ্বাস করতে পারি। টাকা ফেরত দিলে সঙ্গে সঙ্গে আমরা দলিলটা ফেরত পেয়ে যাব। বর্দা ভাই, এমন কাউকে তুই এখন কোথায় পাবি? পাবো, ঠিক পাবো। তুই আমাকে একটু খুঁজতে দে। জেঠুমণি, তুমি একদম চিন্তা করো না। নিখিলের এই ড্রিম প্রজেক্ট আমরা ব্যর্থ হতে দেবো না। তুমি যা চাইছো ঠিক তাই হবে। আমি ঠিক একজন রিলায়েবল লোক খুঁজে বের করবো যে আমাদের সিচুয়েশনটা বুঝবে। আদিত্যদা, বাড়িটাই আমাদের শেষ সম্পদ। মানে কতটা বড় রিস্ক নিতে হবে একবার ভেবে দেখেছো? নিতে হলে নিতে হবে নিখিল। বোঝার চেষ্টা কর, এই প্রজেক্টের সাথে আমাদের স্বপ্ন জড়িয়ে আছে, সেটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আর আমি জানি তুই প্রজেক্টটাকে যেভাবে ডিজাইন করেছিস, লঞ্চ হওয়ার 3 মাসের মধ্যে আমরা সমস্ত টাকা ফেরত পেয়ে যাব। সেই টাকা দিয়ে আমরা বাড়িটাকে ছাড়িয়ে নেব। না, ব্যবসার কথা কিছু বলা যায় না, ইটস আনসার্টেন। যদি বাই চান্স লস হয়ে যায় তখন কি হবে? লস হবে না, বি পজিটিভ নিখিল। আচ্ছা বর্দা ভাই, নিখিল যেভাবে সবকিছু প্ল্যানিং করেছে, তুই তো সব প্ল্যানিংটা দেখেছিস, তোর কোথাও লসের চান্স নজরে পড়ছে? না, সেরকম কিছু নজরে পড়েনি। নিখিল যেভাবে ডিজাইন করেছে তাতে প্রোডাক্টটা সাকসেসফুল হওয়ারই কথা। তবে আমরা যা কিছু মর্টগেজে রেখেছি, বাড়ি, ফার্ম হাউস, দেখবি প্রফিট করে আমরা সব ছাড়িয়ে নিতে পারবো। নিখিল, তুই এতটা টেনশন করিস না, আমরা সবাই তো তোর সাথে আছি। তাড়াতাড়ি গোল না, তাড়াতাড়ি গোল। আপনি এই দিকটা দেখুন। এই কাজ বাজ সব কেমন চলছে সুশোভন? হ্যাঁ দাদা, সব ঠিক আছে। আরে বাহ, ঠাকুর তো তৈরি হয়ে গেছে দেখছি। দাদা, এই সামনেটা ভালো করে রং করবেন কিন্তু, কারণ সবাই প্রথমে এসে ওখানে দাঁড়াবে। নেজেদা, আপনি একটু দেখে নেবেন। আচ্ছা, পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই, আমাদের কিন্তু তৃতীয়ার মধ্যে সবটা রেডি করে ফেলতে হবে। হ্যাঁ, আর চতুর্থীর দিন আমাদের প্যান্ডেলের উদ্বোধন হবে। দাদা, আপনি একটু ওদিকটা দেখে নেবেন। শ্যামা, কলকাতা শহর জুড়ে কিন্তু আমাদের পুজোর পুরো নাম উঠে গেছে। বিশেষ করে মার সোনার গয়না নিয়ে তো লোকদের মধ্যে আলোচনার একদম শেষই নেই। একদম। আর হ্যাঁ, বলছি যে চতুর্থ দিন এবার আমাদের পূজা মণ্ডপকে উদ্বোধন করবে, এ ব্যাপারে কিছু ঠিক করেছো বৌদি? আমি ভাবছি যদি বাবাকে দিয়ে উদ্বোধনটা করানো যায়। হ্যাঁ,
হ্যাঁ, এটা কিন্তু হতেই পারে। মানে বসন্ত দা এত বড় একজন ব্যবসায়ী, সারা কলকাতা জুড়ে তো ওনার নাম, আর ওনার উদ্যোগে তো আমাদের এই পাড়ার পুজোটা এত নাম করেছে। আচ্ছা অশোক, তুমি বসন্তদাকে বলো না আমাদের এই প্রস্তাবটা। হ্যাঁ, আমি এক্ষুনি বাড়ি গিয়ে কথা বলছি, তুমি একদম চিন্তা করো না। ঠিক আছে, আর একটা কথা বলছি যে উদ্বোধনের দিন কোনো প্রোগ্রাম হবে না? হ্যাঁ, এটা তো একটা ইম্পর্টেন্ট বিষয়, মানে কালচারাল প্রোগ্রামে কি হবে এটা তো আলোচনাই হয়নি। শ্যামা, তুমি কিছু ভাবলে? মেজদাদা, এই ব্যাপারে তো আমি তেমন কিছুই ভাবিনি। আচ্ছা, এটা নিয়ে ভাবার কোনো কারণই নেই, আমাদের মধ্যে তো এত বড় শিল্পী রয়েছে শ্যামা। তাহলে শ্যামার গানের প্রোগ্রাম দিয়ে আমরা পুজোর উদ্বোধন শুরু করতেই পারি। নিশ্চয়ই হবে, আমি তো আগেই বলেছি শ্যামা, এবার আমাদের পাড়ার পুজোর মেন অ্যাট্রাকশন হলো তোমার আর অঙ্কিতার গান। আর আমার কি মনে হয় উদ্বোধনের দিনই এই গানটা হওয়া উচিত, আর চতুর্থী দিনই করবো, ঠিক আছে? ঠিক ঠিক ঠিক। সবাই মাকে দেখবে গয়না পরে, আর তার সাথে হবে এত ভালো গান। এই নিখিল, এটা কিন্তু তুই খুব ভালো প্ল্যান করেছিস, কিন্তু একটা বিষয়, মানে অঙ্কিতা আর শ্যামা একসঙ্গে গান গাইলে ভিড় হয়ে যাবে মারাত্মক, সামলাতে পারবি তো? আরে কি সামলাতে পারবো না কেন, সেই জন্যই তো বলছি। আর এর পরের 4 দিনের প্রোগ্রাম তো আমাদের সেট আছে। আচ্ছা বাবা, সেসব তো ঠিক আছে, আর আমারও গাইতে আপত্তি নেই, কিন্তু এবারের পুজোর অনেক দায়িত্বই তো আমার কাঁধে। তাই ভাবছি সবটা সামলে উদ্বোধন করে আমি কি ভালোভাবে গাইতে পারবো? ওহো শ্যামা, টেনশন নেবার কি আছে, সবকিছু তো কমপ্লিট হয়ে গেছে, শুধু প্যান্ডেলটা একটু বাকি, দ্যাটস ইট। এই নিখিল, প্যান্ডেল নিয়ে একটা আলোচনার বিষয় আছে, মানে দুজন লোক কম এসেছে, বুঝলি তো, কি করে প্যান্ডেলটা হবে বুঝতে পারছি না। কেন, ওই পার্টটায় যিনি কাজ করছিলেন উনি কোথায় গেলেন? ছোট কর্তা, আমিও এসে প্রথমেই এই কথাটাই জিজ্ঞাসা করেছিলাম, তো ওরা বলল ওদের বাড়িতে নাকি কি অসুবিধা হয়ে গেছে, তাই ওদেরকে চলে যেতে হয়েছে। সাডেনলি দুটো হ্যান্ড কমে যাওয়া, এটা তো একটা বড় প্রবলেম। আমিও তো তাই ভাবছি। দাদা বলছি, একটু এদিকে শুনবেন দাদা? হ্যাঁ বলুন। বলছি আমাদের প্যান্ডেলটা কিন্তু কাজটা শেষ করতে হবে, আপনি যদি চান তাহলে আরো 2-1 জনকে ডেকে নিন না, কিন্তু যেভাবেই হোক আমাদের প্যান্ডেলটা চতুর্থীর আগে শেষ করতেই হবে। আরে আপনারা একদম চিন্তা করবেন না, আমি সব রেডি করে ফেলছি। আর এক্সট্রা 2 জনকে তো আমি ডেকেছি, ওরা এসে পড়লো বোধহয়। হ্যাঁ হ্যাঁ, প্লিজ আপনারা রাত দিন কাজ করে প্যান্ডেলটা কমপ্লিট করে দিন প্লিজ। এই তো আপনারা চলে এসেছেন, বলছিলাম যে জিনিসপত্র রেখে আপনারা কাজ করতে শুরু করে দিন। হ্যাঁ দাদা যান। ছোট কর্তা, বলছি আমি যাচ্ছি, আমি গিয়ে দেখে নিচ্ছি, ঠিক আছে, বাকি গিয়ে কি কাজ আছে। মেয়ে দাদা আপনি আসুন, দাদা বলছি এদিকটাই দেখবেন, এদিকটাই আপনি সামনে থেকে সরে যান, সামনে থেকে সরে যান। কেউ কিছু সন্দেহ করেনি তো? না না স্যার, কেউ সন্দেহ করেনি, শুধুমাত্র যে 2 জনের বদলে আমরা এখানে এসেছি তাদেরকে একটু সামলে নেবেন, ব্যাস। ওসব নিয়ে তোমাদের ভাবতে হবে না, তোমাদের শুধু যেটা বলা হয়েছে সেটুকু করো, বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার। নিশ্চয়ই ছেড়ে দেবো, কিন্তু পুজোটা পেরিয়ে যাওয়ার পর। ততদিন পর্যন্ত এখানে বসে থাক। বাড়িতে বউ বাচ্চা আছে স্যার, খুব চিন্তা করবে স্যার। আমরা কি দোষ করেছি স্যার, বলুন আমরা কি দোষ করেছি? আমাদের ছেড়ে দিন স্যার, আমাদের ছেড়ে দিন। একদম চুপ, বললাম তো সময় মতো টাকা পয়সা দিয়ে বিদায় করবো, তারপর বউ বাচ্চাকে শাড়ি গয়না কিনে দেবে। কিন্তু বাড়ি গিয়েও যদি এ ব্যাপারে কাউকে কিছু বলেছো। না না স্যার, আমরা কাউকে কিচ্ছু বলবো না স্যার, দয়া করুন, দয়া করে আমাদের ছেড়ে দিন, ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন এখান থেকে, আমাদের ছেড়ে দিন স্যার, আমাদের ছেড়ে দিন স্যার, দয়া করে স্যার, দয়া করে ছেড়ে দিন স্যার, দয়া করুন স্যার, দয়া করে দিন স্যার, আমাদের ছেড়ে দিন। কি অলক্ষণে কথা বলছো গো? হ্যাঁ, বাড়ি বন্ধক দিতে হবে কেন? আমাদের অবস্থা কি এতই খারাপ হয়ে গেছে? প্রচন্ড অবস্থা নয় সুজাতা, আমাদের নতুন প্রোডাক্টটা লঞ্চ করার জন্য অনেকগুলো টাকা ইনভেস্ট করতে হবে। আর তুমি তো জানো এটা নিখিলের স্বপ্নের প্রজেক্ট, ও যেভাবে পুরোটা পরিকল্পনা করেছে তাতে আমাদের লস হবে না, কিন্তু ওই টাকাটা এখন আমাদের হাতে নেই। কিন্তু বাবা, আমাদের আরেকবার ভেবে দেখলে হয় না? একেবারে বাড়িটা মর্টগেজ দিয়ে। হ্যাঁ জানি, এই বাড়িটার সঙ্গে সবার স্বপ্ন, ভালোবাসা, সম্পর্ক সবকিছু জড়িয়ে রয়েছে। বাড়িটা আমি তৈরি করেছি ঠিকই, কিন্তু
এ বাড়ির প্রতিটা কোণায় সবার স্নেহ মমতায় ভরে রয়েছে। তাই আজ সবাইকে সামনে নিয়েই আমি কথাগুলো বললাম, কারণ কোনো সময় যদি কোনো বিপদ আপদ হয় তখন মানে বিপদ হবে? মানে বিপদ হয়তো কিছুই হবে না, তবু ব্যবসার ওঠা পড়ার কথা তো কেউ বলতে পারে না। কোনো কারণে আমাদের প্রজেক্টটা লস হলে এই বাড়িটা আমাদের হাত থেকে চলে যেতে পারে। তাই আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। হয়তো কিছুই হবে না, তবুও কিছু হবে না যখন খামোকা ভয় দেখাচ্ছ কেন বলো তো? হ্যাঁ, আর এমন ব্যবসা করার কি দরকার তোমার যেখানে ভিটে মাটি ছাড়া হতে হবে? নিখিল, নিখিল কিছু বল তোর বাবাকে, বন্ধ করে সব। আমার ভাল লাগছে না। এখন সামর্থ্য যেখানে নেই সেখানে অত বড় স্বপ্ন দেখে কি লাভ বলো তো? আমার মাথায় কিছু ঢুকছে না। ছোট করে শুরু করলেই তো হয়। ক্ষমতার বাইরে গিয়ে লোভ করা সে তো নির্বুদ্ধিতার পরিচয়। এসব বাদ দে না। বাবা, মা একদম ঠিক বলছে। আই থিঙ্ক আমাদের এই প্রজেক্টটা এখন পোস্টপোন করা উচিত। ফিনান্সিয়াল ব্যাকিং যখন নেই, এত বড় রিস্ক নেওয়া উচিত না। এই বাড়িটা আমাদের আশ্রয়স্থল। যদি এটাকে মর্টগেজ দিতে হয়, আমরা সবাই ইনসিকিউর ফিল করব। খুব কষ্ট হবে আমাদের বাবা। নিখিল, প্লিজ স্বার্থপরের মতো কথা বলিস না। হতে পারে প্রজেক্টটা তোর, কিন্তু তার মধ্যে তো আমাদেরও স্বপ্ন জড়িয়ে আছে, সবার স্বপ্ন মিশে আছে। দেখ, জেঠুমনি হয়তো সরাসরি প্রজেক্টটার সাথে যুক্ত নেই, কিন্তু যখন টাকার কথা এসছে জেঠুমনি ছুটে এসছে, কারণ জেঠুমনির স্বপ্নও এর মধ্যে জড়িয়ে আছে। তাই বলছি, নিজেকে একা ভাবিস না, আমরা সবাই তোর সাথে আছি। এটা তোর একার দায় নয়, আমাদের সকলের দায়। তাই প্লিজ আমাদের উপরে একটু ভরসা রাখ। সবাই যখন বলছে তাহলে তাই হোক। দেখি আমরা লড়াই করে এই প্রজেক্টটা দাঁড় করাতে পারি কিনা। এই তো, দ্যাটস দ্য স্পিরিট। বড় মা, প্লিজ তুমি টেনশন করো না। দেখো, বাড়ি, ফার্ম হাউস হয়তো আমরা মর্টগেজ রাখছি, কিন্তু আমরা সব ফিরিয়ে আনবো। দেখো, প্রফিটের সাথে ফিরিয়ে আনবো। তুমি প্লিজ মন খারাপ করো না, প্লিজ। এই বর্দা ভাই, বলছি ব্যাংকের সঙ্গে কথা বলেছিস? ব্যাংক কি বলছে? ব্যাংক আমাদের প্রপার্টির যা ভ্যালুয়েশন করেছে তাতে আমাদের প্রয়োজন মিটছে না। ওহো, তাহলে তো আমাদের আরো ইনভেস্টর দরকার। আর আমি তো একটাও ইনভেস্টর পাচ্ছি না। আমিও কয়েকজনের সাথে কথা বলেছি, কিন্তু কেউ এখনো সিওরিটি দেয়নি। বাবা, আমি হয়তো ব্যবসার কিছুই বুঝি না, কিন্তু ছোট কর্তাকে এভাবে দুশ্চিন্তা করতে দেখে যে আমিও শান্ত থাকতে পারছি না। তাই আপনি যদি অনুমতি দেন, আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো না ছোট বৌমা, বলো। বাবা, প্যান্ডেল থেকে ফেরার সময় ছোট কর্তার মুখে যেটুকু শুনলাম, তাতে মনে হচ্ছে আমরা কয়েকটা খাতে খরচ কমাতে পারি। এই যে এত সব সিনেমা আর্টিস্টদের দিয়ে বিজ্ঞাপন করা হচ্ছে, এর তো একটা খরচ আছে। তাই বলছিলাম, যদি আগেরবার ঠিক ছোট কর্তা যেভাবে বিজ্ঞাপন করেছিলেন, মানে কারখানার কর্মীদের দিয়ে যদি আমরা বিজ্ঞাপন করি, তাহলে। আর যাই হোক, ওনারাই তো আমাদের শক্তি, তাই না বাবা? না শ্যামা, তুমি বুঝতে পারছো না। আমাদের ন্যাশনালি একটা প্রমোশন দরকার, তার জন্য একটা বড় ফেস দরকার। সেই জন্যই আমরা একটা ফিল্ম স্টারকে হায়ার করেছি। ইনফ্যাক্ট তার সাথে আমাদের কথাও হয়ে গেছে, অ্যাডভান্স পেমেন্টও দিয়ে দিয়েছি। এখন নেক্সট পেমেন্টটা যদি আমরা না দিতে পারি, উনি বলেছেন উনি শুটিংয়ে আসবেন না। কিন্তু আমাদের তো প্রোডাক্ট লঞ্চের ডেট এগিয়ে আসছে, তার মধ্যে অ্যাড রেডি না করলে তো মুশকিল হয়ে যাবে। আমিও তো সেটাই ভাবছি, দেখি কি করা যায়।
হ্যাঁ মিস্টার জুনিয়রওয়ালা, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, জেঠুমনির সাথে কথা হয়েছে, আমরা ফার্ম হাউস বাড়ি আমরা দুটোই মর্টগেজ রাখতে রাজি।